সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি জানি প্রত্যেকেরই একটা প্রশ্ন হবে, গত ৪-৫ দিন আমি কোথায় ছিলাম? আপনাদের এই বিষয়ে পরে কথা বলবো। তো আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খবরে জানাতে চাই। যেটা হলো পাকিস্তানের ইমরান খান বেঁচে আছেন না মরে গেছেন? কয়েকটা গণমাধ্যমের বা কয়েকজনের দাবি এসছে তিনি জেলখানায় মারা গেছেন। এ বিষয়ে কথা বলতে চাই। ইরান হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে টার্গেট করে আবারও অ্যাটাক করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের তেল ভান্ডারে মাত্র ১৫ দিনের তেল মজুদ আছে এমন একটি তথ্য আসছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি প্রকাশ্যে এসছেন, এটা নিয়ে নানান আলোচনা। দর্শক, এই খবরগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেবার চেষ্টা করব। এখন আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা। আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন এবং সব ঠিক আছে। এতদিন কোথায় ছিলাম এই প্রশ্নটা অনেকেই করছেন আমাকে কমেন্টে। বলবো আজকে রাতের লাইভে বলবো। এখন লম্বা করবো না, সংক্ষিপ্ত কিছু খবর দেব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তান। আসিফ মনির সরকার ইমরান খানকে জেলে রেখেছেন একটা প্রতিষেধকমূলক ব্যবস্থা। অর্থাৎ কামার জাভেদ বাজওয়া যখন পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন, তিনি হুট করে আইএসআই প্রধান থেকে আসিফ মনিরকে সরিয়ে দিয়েছিলেন। ওই সময়টা আজকের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ছিলেন পাকিস্তানের আইএসআই প্রধান। সরিয়ে দিয়েছিল কে? কামার জাভেদ বাজওয়ানি সেনাপ্রধান। কিন্তু এই দফতরটি বা এই বিভাগটি প্রধানমন্ত্রীর আন্ডারে বলে এটার দায় নিতে হয়েছে ইমরান খানকে, যেহেতু পাকিস্তান সবসময় ক্ষমতার মালিক থাকে সেনাবাহিনী। এরপর সেই স্থানে বসানো হয়, মানে আইএসআই যে নতুন ডিজি হন সেখানে বসা হয় ফায়েজ হামিদকে, এবং ফায়েজ হামিদ একটার পর একটা সফল অপারেশন করে এক প্রকার আফগান থেকে আমেরিকানদের হটিয়ে তালেবান শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় আমেরিকারও একটা ক্ষোভ তৈরি হয় ইমরান খানের উপর এবং ফায়েজ হামিদের উপর, যে এই ব্যক্তিদের আমলেই আমেরিকা আফগানে পরাজিত হয়েছে। আমেরিকা তখন ষড়যন্ত্রটা নতুন করে কামার জাভেদ বাজওয়ার সাথে করতে থাকে। কামার জাভেদ বাজওয়া একটা নতুন নাটক তোরে আস্থা অনাস্থা ভোটের নাম করে ইমরানের কোয়ালিশন ভেঙে দিয়ে ক্ষমতা থেকে ইমরানকে সরিয়ে দিয়ে পুতুল সরকার হিসেবে শাহবাজ শরীফকে বসানো হয়। এবং নতুন করে প্রশ্ন আসে কামার জাভেদ বাজওয়া বিদায় নিলে কে হবেন সেনাপ্রধান। সেই সময়টাতে আমরা দেখলাম যে লন্ডনে থাকা, লন্ডন সবসময় ষড়যন্ত্র করে বোধ হয়, না কি বলেন আপনারা? লন্ডনে থাকা মিস্টার নওয়াজ শরীফ তার সাথে একটা গোপন মোলাকাত করেন আজকে সেনাপ্রধান আসিফ মনির। তখন তিনি সেনাপ্রধান ছিলেন না, তিনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে ৫ জন বা ১০ জনের একজন ছিলেন, তার চেয়ে যোগ্য ব্যক্তিরা ছিলেন। কিন্তু এই আসিফ মনির নওয়াজ শরীফকে কথা দেন যে যদি তিনি সেনাপ্রধান হতে পারেন এক্সটেনশন দিয়ে, অর্থাৎ তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নতুন সেনাপ্রধান নিয়োগের ২-৩ দিন আগেই, মানে টাইমটা এত সুন্দর করে মেলানো হয় যে কামার জাভেদ বাজওয়ান যেদিন বিদায় নিবে নতুন সেনাপ্রধান নিয়োগের আরো ৫ দিন আগে ধরেন আসিফ মনিরের বিদায়। কিন্তু এরই মধ্যে আমাদের নওয়াজ শরীফকে যখন ক্ষমতার লোভ দেখানো হয়, তখন তিনি ক্ষমতার লোভে নতুন সেনাপ্রধান হিসেবে আসিফ মনিরকে নাম শনাক্ত করেন এবং তিনি বলে দেন নওয়াজ যে ইমরানকে রাজনীতি থেকে পুরোপুরি মাইনাস করে দিতে পারলে আপনাকে সেনাপ্রধান করা হবে, পরবর্তীতে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। আসিফ মনির সেই ওয়াদাবদ্ধ হয়ে পরবর্তী নির্বাচনে ইমরান খানের দল জিতে গেল, ক্ষমতা বসতে দেয়নি আসিফ মনির। এভাবে আসিফ মনির পর্দার আড়াল থেকে সেনাপ্রধান হন এবং ইমরানকে মাইনাসের কাজটা শুরু করেন। এরপর ইমরান খান আজ ৩ বছর জেলে আছেন। এই ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি অপরাধ প্রমাণিত হয়নি, যেহেতু নতুন করে প্রায় ২০০-র অধিক মামলা তার নামে করেছে এই আসিফ মনির সরকার। সাম্প্রতিক সময় গতকালকে পাকিস্তানের একজন প্রবাসী সাংবাদিক তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন জেলখানায় ইমরান খান মারা গেছে এবং তিনি সেখানে উদ্ধৃতি দিয়েছেন ৩ জন
স্টিল সেনা গুরুত্বপূর্ণ কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদটি তিনি পেয়েছেন। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য যে ইমরান খান জেলে মারা গেছেন, এই তথ্যটি ওই সাংবাদিক প্রবাসে বসে পেয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং তার এই বক্তব্য ধরে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক, যিনি এই মুহূর্তে ইমরান রিয়াজ খান, যিনি বারবার জেলে গেছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে, কথা বলতে গিয়ে, তিনিও এই বক্তব্যটি দিয়েছেন তার রেফারেন্স ধরে, যে প্রবাসী সাংবাদিক দাবি করছেন জেলখানায় ইমরান খান মারা গেছেন এবং ইমরান খানকে তার পরিবারের সাথে আজকে অনেকদিন কোনো প্রকার দেখা করতে দেয়া হচ্ছে না, কোনোভাবেই দেখা করতে দেয়া হচ্ছে না। তো এগুলো নিয়ে পাকিস্তানের রাজনীতিতে একটা নতুন করে, এটা গুজব বলবো না, এটা সত্য এখনো কনফার্ম না, এটা পাকিস্তানের কোনো বড় গণমাধ্যম, পাকিস্তানের গণমাধ্যমকে আবার বিশ্বাস করবে না, এটা হাসিনার আমলের 71 টিভি, সময় টিভির মতো, যে সেনাবাহিনী যা বলে তারা তাই করে। মানে এরা সেনা পালিত সাংবাদিক, আগে ছিল হাসিনা পালিত সাংবাদিক, আর পাকিস্তানের সেনা পালিত সাংবাদিক। ওইখানে সাংবাদিকতা যারা করতে চান তারা দেশ থেকে পালিয়ে যান অথবা তাদেরকে বারবার জেলে যেতে হয়। তো এখন ইমরান খান যদি মারা যান, পুরো পাকিস্তানে কি ঘটতে পারে যদি এই সংবাদটি সত্য হয়? এমনও হতে পারে যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তারা এরকম তথ্য প্রচার করে দেখতে চান মানুষের পালস কোন দিকে যায়। যদি দেখেন বড় কিছু ঘটে, তাহলে ইমরান খানকে তারা মারবেন না, অথবা আর যদি দেখেন যে না, মানুষ এটাকে মাথায় নেয় নাই, মানুষের সময়ই নেই এগুলো নিয়ে, তখন হয়তো বা স্লো পয়জনিং করে মেরে ফেলবেন। এমনও হতে পারে যে ইমরান খান আসলে মারা গেছেন জেলখানায়, কিন্তু সরকার বা বর্তমান যারা এস্টাবলিশমেন্ট সরকার তারা এটা ভয় বলছেন না, কারণ দেশের পরিস্থিতি পাল্টা যেতে পারে। নতুবা ইমরান খানের সাথে তার পরিবারের দেখা হচ্ছে না কেন এতদিন ধরে? কয়েদি নাম্বার 804, পুরো পৃথিবী যাকে চেনে, বিনা অপরাধে জেলে আছে। তো আমার সাউন্ড কি ঠিক আছে তো? না, একজন বলছে সাউন্ড অফ হয়ে গেছে। আমি তো সাউন্ড দেখতে পাচ্ছি, আমার এখানে লেভেল শো করছে। ভাই বিরক্ত করবেন না, যদি শুনতে ভালো লাগে না শুনবেন না। ভাই আপনার জন্য খুব চিন্তায় আছেন। জি, আমাকে যে আপনারা এত ভালোবাসেন, এটা আমি আসলে মুগ্ধ হই। যখন দূরে থাকি, যখন আমি কয়েকদিন ভিডিও না করি, মানসিকভাবে একটু কিছু কাজে বিজি ছিলাম, সব কাজ মিলে, তো রাতে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন কিছু খবর দিয়ে নিই আপনাদের। দ্বিতীয় যে খবরটি আসছে সেটি হলো কি বলে, ইরানে হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসির আবারও মার্কিন জাহাজকে টার্গেট করে অ্যাটাক করেছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কারে তারা সিরিক বন্দর থেকে সিরিজ কয়েকটি মিসাইলের মাধ্যমে অ্যাটাক চালায় এবং সেই জাহাজটিতে আগুন ধরে গেছে। অর্থাৎ ইরান বলে দিয়েছে যে এই অঞ্চলে তুমি যা চাও আমার টেরিটরির মধ্যে আমি হতে দেব না। এবং আমেরিকা বারবার যে চেষ্টাগুলো করছে, সে চেষ্টায় ইরান বারবারই পানি ঢেলে দিচ্ছে। এখন হরমুজ প্রণালী পুরো ইরানের কন্ট্রোলে, তাদের ইশারা বা তাদের অনুমতি ছাড়া, তাদের হাতের পুরো সবুজ সংকেত ছাড়া হরমুজ বন্ধ থাকবে। এবং হরমুজে যখনই আমেরিকা কোনো অ্যাডভেঞ্চারের চেষ্টা করছে বা তার শক্তি প্রয়োগের চেষ্টা করছে, ইরান পাল্টা জবাব দিচ্ছে এভাবে। এবং আরো ইন্টারেস্টিং খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে তার রিজার্ভ তেল আর 15 দিন চলতে পারে, এই তথ্যটি কয়েকটি বড় গণমাধ্যম প্রকাশ করেছে। বলা হচ্ছে যে চীন যেখানে প্রায় 1 বছরের মতো তেল মজুদ রেখেছে, সেখানে আমেরিকায় মাত্র 15 দিনের তেল মজুদ আছে। হরমুজ বন্ধ, বাবুল মান্দাব বন্ধ, বিশ্ববাজারে এই যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের যে সংকট, মূল্যবৃদ্ধি, সবকিছু মিলে নাকাল এখন আমেরিকা নিজে। যেই ক্রাইসিসটি তারা তৈরি করেছে, সেই ক্রাইসিসে তারা নিজেরা আটকে গেছে। তো এই পরিস্থিতিতে আমেরিকা একটা বড় রকম বিপদে পড়তে পারে। এখন ধন্যবাদ ভাই যে লিখছেন। তো এই অবস্থায় আমেরিকা কি করবে, এটা নিয়ে নতুন পরিকল্পনা, নতুন তোড়জোড় শুরু হয়েছে। কোথায় আবার আমেরিকা থাবা বসাবে? ইরানের সাথে পর্দার আড়ালে যে আলোচনা আমেরিকা করছিল, সেখানে তারা সুবিধা করতে পারছে না, কারণ ইরান তার কূটনীতিতে আমেরিকাকে বারবার পরাজিত করছে, যুদ্ধ কৌশলে পরাজিত করছে। প্রত্যেকটা
সাইড দিয়ে ইরান তাদেরকে ভালো পরিমাণ চাপে ফেলে দিয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যে ইরানের মেহের নিউজে একটি সংবাদ প্রচার হয়েছে ব্রেকিং আকারে। সেখানে দেখা গেছে মুস্তফা খামিনি তার কয়েকজন অনুসারীকে নিয়ে কথা বলছেন। কয়েক সেকেন্ডের একটা ভিডিও, যখন ইসরায়েল বলছে যে মুস্তফা খামিনি মানে এক প্রকার কি বলে এটাকে, কোমায় আছেন, তিনি কোমায় আছেন। আরো কিছু গণমাধ্যম বলছে মুস্তফা খামিনি তার বাবার সাথে মারা গেছেন, এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি নিজেই নাকি তার সাথে ঠিক মতো দেখা করতে পারছেন না, এমন অভিযোগও আসছে। তো সবকিছুর উত্তর মিলাতে একটি ভিডিও প্রকাশ্যে এসছে, আর সেটি হলো তিনি কোন একটি গোপন জায়গায় বা কোন একটি জায়গায় বসে সুস্থভাবে তার সেই পোশাক পরা, যেভাবে তিনি পোশাক পরেন সেইভাবেই তিনি বসে আছেন এবং কয়েকজন অনুসারীর সাথে হাত নেড়ে কথা বলছেন। এটাকে যখন মেহের নিউজ প্রচার করেছে পুরো পৃথিবীতে, মুস্তফা খামিনির এই ছবিটি মানে তার বাবা মারা যাওয়ার পর বা হামলার পর এই প্রথম তাকে প্রকাশ্যে ইরান দেখালো। এটা কি ডিপফেক? এটা কি পূর্বের ভিডিও? এটা নিয়ে এখন আবার নতুন আলোচনা আসছে যে মুস্তফা খামিনি যেখানে বসে আছেন এটা কি পূর্বে কোনো রেকর্ডেড ভিডিও, অথবা এটা কি কোনো ডিপফেক ভিডিও? কি হতে পারে? এটা নিয়ে আবার আলোচনা শুরু। এতদিন ধরে আমরা দেখলাম যে মুস্তফা খামিনির বাবা আয়াতুল্লাহ খামেনির জানাজার দিন তার বাকি 3 সন্তান এসেছিলেন, তাকে দেখা যায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মুস্তফা খামেনিকে খুঁজছে মোসাদ, সিআই থেকে শুরু করে পৃথিবীর নামকরা গোয়েন্দা সংস্থাগুলো, এবং নেতানিয়াহু তার মোসাদ প্রধানকে ধমকিয়েছেন এবং এটা নিয়ে বলছেন যে তোমরা এত বড় ব্যর্থ গন্ড গ্রুপ কেন এখন পর্যন্ত মুস্তফার কোনো খবর এনে দিতে পারোনি কেন? বলা হচ্ছে যে মুস্তফা এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হওয়ায় বা তার বাবার মৃত্যুর পর ইরানকে রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় মুস্তফাকে খুব গুরুত্বপূর্ণ মানে খুবই ভাইটাল হিসাবে দেখা হচ্ছে। তো ইরান যদি এই মুহূর্তে মুস্তফাকে মেরে কি বলে ইসরায়েল বা আমেরিকা যদি এই মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে তাহলে ইরানের গেম ওভার হয়ে যাবে। এটা তাদের পশ্চিমা দুনিয়ার মানে কি বলবো যুদ্ধ কৌশলের একটা পার্ট হিসাবে তারা বলছে। ইরান এটাকে দেখছে যে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, জনগণের ঐক্য ধরে রাখার জন্য একটা দাঙ্গা বা একটা বিধ্বস্ত পরিবেশ থেকে ইরানকে রক্ষা করতে হলে সব মিলিয়ে একটা কি বলবো 1000 বছরের ঐতিহাসিক পারস্য ইরানকে ধরে রাখতে হলে একটা নির্দিষ্ট ব্যক্তিকে তার আঙুলের ইশারার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হয়, যেটা আয়াতুল্লাহ আলী খামেনি করেছেন। তো এই জন্য ইরান তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে, এবং বলা হচ্ছে যে ইরান বা আইআরজিসি, ইরানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারা যে কোনো মূল্যে মুস্তফাকে রক্ষার জন্য তাকে একেবারে সর্বোচ্চ গোপনীয় স্থানে রেখেছে, যার সাথে কারো যোগাযোগ ব্যবস্থা নেই। একদম নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সাথে তার যোগাযোগ রেখেছেন, যাদের সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না। তো মোসাদ, সিআইএ তাদের তাদের সব রকম প্রযুক্তি ব্যবহার করে এখন পর্যন্ত মুস্তফার কোনো হদিস মেলাতে পারছেন না, কারণ তাদের টার্গেট মুস্তফাকে শেষ করে দিলেই ইরানের খেলা শেষ। আর ইরান জানে তাকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তাকে প্রকাশ্যে আনছে না। তবে এটাও ঠিক, আমেরিকা বা ইসরায়েল বা পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো তাকে মৃত্যুর গুজব ছড়াচ্ছে একটা কারণে, যাতে তিনি একবার প্রকাশ্যে এসে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে ধরা পড়ে যান। বুঝতে পারছেন হয়তো আপনারা, মানে গণমাধ্যমগুলো এমন ভাবে সংবাদ প্রচার করবে ওদের পশ্চিমা দুনিয়ার, যাতে করে ইরান বা ইরানের রাষ্ট্র বা আইআরজিসি বা মুস্তফা নিজেই প্রকাশ্যে আসবেন জনগণকে দেখাতে। তো তারা এই উপস্থিতিটাকে টার্গেট করে প্রযুক্তিগতভাবে যে কোনোভাবেই তার অবস্থান শনাক্ত করে সেখানে আক্রমণ করতে চায় তারা। কিন্তু ইরান এই ফাঁদে পা দিচ্ছে না। তো ফাঁদে পা না দেওয়ার কারণে মোসাদ বা সিআইএ তার অবস্থান জানতে পারছেন না, তাই তারা মাঝে মাঝে গণমাধ্যমে এই অতিরঞ্জিত খবরগুলো প্রকাশ করছে। এটা হলো ইরানের বক্তব্য। তবে নতুন করে তিনি যে একটা ভিডিওর মাধ্যমে আবার হাজির হয়েছেন, এটা যদি সত্য হয় তাহলে বলতে হবে আমেরিকা ইসরায়েলের জন্য আবারও কাঁপন ধরে যাবে, কারণ সেই ভিডিওতে মুস্তফাকে পূর্ণাঙ্গ সুস্থ রূপে দেখা গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আজ 11ই আগস্ট 2026 সকাল, আর দিনের শুরুতেই সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ইরান থেকে নয়, এসেছে খোদ আমেরিকার সংসদ থেকে। একজন মার্কিন সেনেটর সরাসরি বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই যুদ্ধটা হেরে বসে আছেন, আর যুদ্ধ যত লম্বা হবে আমেরিকা তত দুর্বল হবে, ইরান তত শক্তিশালী। অন্যদিকে ইরান বলছে তারা এখন শুধু নতুন অস্ত্র বানাচ্ছে না, গোটা অস্ত্র বানানোর ব্যবস্থাটাই বদলে ফেলছে। আর পেন্টাগন নিজের অস্ত্র কারখানাগুলোকে হুকুম দিয়েছে উৎপাদন আরও বাড়াও। এই সবকটা খবর একসঙ্গে রাখলে একটা ছবি তৈরি হয়। আজ সেই ছবিটাই এক এক করে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, প্রথম খবর, হারের স্বীকারোক্তি বেরিয়ে এলো আমেরিকার নিজের সংসদ থেকেই। গতকাল 10ই আগস্ট রাতে প্রকাশিত খবর অনুযায়ী আমেরিকার ডেমোক্রেট সেনেটর ক্রিস মার্ফি একটি সাক্ষাৎকারে বলেছেন, এই যুদ্ধে আমেরিকা দুর্বল হচ্ছে আর ইরান আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেছেন যুদ্ধটা এবার শেষ করা দরকার, কারণ প্রতিটা দিন পেরোনোর সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষতি হচ্ছে আর ইরানের অবস্থান মজবুত হচ্ছে। মার্ফি এমন একটা কথাও বলেছেন যেটা একজন মার্কিন সেনেটরের মুখে শোনা সহজ নয়। তিনি বলেছেন যুদ্ধ থামাতে আর হরমুজ প্রণালী খুলতে তিনি একটা খারাপ চুক্তি মেনে নিতেও রাজি আছেন। মার্ফির যুক্তি, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাম এখন অনেক বেশি হয়ে গেছে। কেন বেশি সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। মানে তার কথায় আমেরিকার সাধারণ মানুষ এখন বাড়তে থাকা জিনিসপত্রের দামের বোঝা টানছে। হরমুজ বন্ধ থাকায় তেল এবং অন্যান্য জিনিসের দাম একটানা বেড়েই চলেছে, এ তো আপনারা জানেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এবার শুনুন। মার্ফি বলেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসে যদি আবার নতুন করে টাকা মঞ্জুর করার প্রস্তাব আসে তিনি তার ঘোর বিরোধিতা করবেন। তবে দেখুন, এখানে একটা কথা একটু বলে রাখি, এটা একজন সেনেটরের বক্তব্য, গোটা আমেরিকার সরকারি অবস্থান নয়। মার্ফি হলেন জো বাইডেনের দল ডেমোক্রেটের লোক, অর্থাৎ এখন বিরোধী পক্ষে আছেন। তবে একটা পুরনো কথা আছে, কোনো দেশের অসুবিধা বা হার বুঝতে হলে সেই দেশের বিরোধী পক্ষের কথা শুনতে হয়। আর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প লাগাতার দুনিয়াকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা তার লক্ষ্য হাসিল করে ফেলেছে এবং ইরানের বিরুদ্ধে জয়ের দিকেই এগোচ্ছে। অথচ আজ সেই আমেরিকারই সংসদ থেকে একেবারে উল্টো একটা আওয়াজ শোনা যাচ্ছে, যা আমি এক্ষুনি আপনাদেরকে শোনালাম। ট্রাম্প বলছেন আমেরিকা জিতছে, আর তার দেশেরই একজন সেনেটর বলছেন আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান মজবুত হচ্ছে। তাহলে এখন দুনিয়া কার কথা মানবে, ট্রাম্পের নাকি আমেরিকার নিজের সেনেটরের? দর্শক বন্ধুরা, আজকের দ্বিতীয় খবর, ইরান অস্ত্র বদলাচ্ছে না, অস্ত্র বানানোর গোটা ব্যবস্থাটাই বদলে ফেলছে। এই যুদ্ধে ইরান তার অস্ত্র দিয়ে আমেরিকা সহ গোটা দুনিয়াকে অনেক কিছুই দেখিয়েছে, কিন্তু ইরানের সাম্প্রতিক বক্তব্য বলছে তারা পুরনো অস্ত্রকে একটু ভালো বানিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে না। তেহরানের ইঙ্গিত পরিষ্কার, তারা যুদ্ধকে শেষ হয়ে গেছে ধরে নিয়ে বসে থাকছে না, বরং সামনে যদি নতুন কোনো সংঘাত আসে তার প্রস্তুতি তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা বলেছেন ইরানের প্রতিরক্ষা শিল্প এই মুহূর্তে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেছেন উদ্দেশ্যটা শুধু নতুন মিসাইল বা ড্রোন বানানো নয়, উদ্দেশ্য হলো অস্ত্র বানানোর গোটা সিস্টেমটাকেই বদলে ফেলা। এর মধ্যে কি কি থাকছে সেটাও তিনি বলেছেন। নতুন প্রযুক্তি, দ্রুত উৎপাদন, কম খরচে বেশি অস্ত্র তৈরি, আর যুদ্ধের যখন যেমন প্রয়োজন তখন তেমন অস্ত্র সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলার ক্ষমতা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বদলের মধ্যে অস্ত্রের নকশা, প্রযুক্তি পরিচালনা, প্রতিরক্ষা বাজেট এবং ইরানের নিজস্ব জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর ভূমিকাও যুক্ত রয়েছে। জ্ঞানভিত্তিক কোম্পানি মানে সহজ কথায় হলো ওই গবেষণা আর প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকা নিজস্ব দেশীয় প্রতিষ্ঠান। অর্থাৎ ইরান এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে যেটা কম সময়ে, কম খরচে এবং বড় সংখ্যায় এমন অস্ত্র বানাতে পারবে যা সরাসরি যুদ্ধের ময়দানের চাহিদা অনুযায়ী কাজে লাগানো যায়।
মানে সহজ কথায় ইরান তার প্রতিটা অস্ত্রের চেহারা এবং চরিত্র দুটোই বদলে ফেলার পথে হাঁটছে। দর্শক বন্ধুরা, এবার আসি সেই খবরে যেটা আমেরিকার দিক থেকে সবচেয়ে অস্বস্তিকর। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝে আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল সেগুলো এখন আরও গম্ভীর হয়ে গেছে, কারণ পেন্টাগন নিজের প্রতিরক্ষা শিল্পকে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। আমেরিকা এখন তার কমে আসা গোলাবারুদের ভাণ্ডার আবার ভরার চেষ্টা করছে, আর পেন্টাগন নিজেই মানছে যে অস্ত্রের সরবরাহ দ্রুত করাটা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এখানে একটা কথা মনে রাখতে হবে, আমেরিকার সামনে শুধু ইরান নেই, আরও অনেক প্রতিপক্ষ আছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার হয়ে গেছে, তারপরেই সেই ভাণ্ডার আবার ভরার এই প্রয়োজন পড়ছে। আল জাজিরা শিরোনামও এই একই কথা বলছে। আমেরিকা খুব দ্রুততার সঙ্গে তার অস্ত্র ভাণ্ডার ভরার কাজ শুরু করে দিয়েছে। তাদের অস্ত্র কারখানাগুলো এখন প্রতি মিনিটে নতুন অস্ত্র বার করছে। চাপ শুধু মধ্যপ্রাচ্যে থেমে নেই। এই একই বিষয়ে ইরানের প্রেস টিভির 10ই আগস্টের রিপোর্টটাও গুরুত্বপূর্ণ। সেখানে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকার অস্ত্র ভাণ্ডারকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যা খোদ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। প্রেস টিভি তাদের ভিত্তি হিসাবে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। সেখানে লেখা হয়েছে ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতে আমেরিকা হাজার হাজার দামি প্রিসিশন মিসাইল খরচ করে ফেলেছে। প্রিসিশন মিসাইল মানে যেগুলো নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করে। পাশাপাশি তাদের আকাশ প্রতিরক্ষার অস্ত্রের ভাণ্ডারের উপরেও যথেষ্ট চাপ পড়েছে। আর এই কারণেই পেন্টাগনের ভিতরে অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। প্রেস টিভির দাবি অনুযায়ী এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকেনি। আমেরিকাকে ইউরোপ এবং এশিয়া থেকে তাদের জাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট মধ্যপ্রাচ্যের দিকে পাঠাতে হয়েছে। এর মানেটা একটু বুঝুন। যখন বিপুল পরিমাণ অস্ত্র আর সামরিক সম্পদ একটাই অঞ্চলে জড়ো করা হয়, তখন অন্য অঞ্চলে আমেরিকার সামরিক শক্তির উপর বেশ টান পড়ে। রিপোর্টে আরও বলা হয়েছে এই গোটা সংঘাতের প্রভাব পড়ছে সামরিক সরঞ্জামের মেরামতি, সরবরাহ ব্যবস্থা, এমনকি সৈন্যদের মনোবলের উপরেও। তাহলে দাঁড়াচ্ছেটা কি? ইরান তার অস্ত্র ব্যবস্থাকে নতুন চেহারা দিচ্ছে। অস্ত্র নিশ্চয়ই তারও কম পড়েছে, কিন্তু আমেরিকার ঘাটতি আরও অনেক বেশি, আর ক্ষতিও অনেক বড়। যুদ্ধ দুপক্ষের জন্যই লোকসান নিয়ে এসেছে, তবে এইসব রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আমেরিকার লোকসানটাই বেশি। আচ্ছা, এবার আসি সেই খবরে যেটা আগামী কয়েকদিনে গোটা ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করা থেকে পিছিয়ে আসছে, কিন্তু ইসরায়েল একাই ইরানের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। ইসরায়েলের চ্যানেল 13 তাদের একটি রিপোর্ট দুনিয়ার নানা সংবাদ মাধ্যম তুলে ধরেছে। সেই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের উপর নতুন করে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী এখন আমেরিকাকে ছাড়াই একা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে মার্কিন চিফ অফ স্টাফের তরফ থেকে যে মত এসেছে তা হলো ইরানের বিরুদ্ধে নতুন একটা সামরিক অভিযান শুরু করে আপাতত কোনো লাভ নেই। আর এই ভাবনাটা বেঞ্জামিন নেতানিয়াহুর ভাবনার সঙ্গে একেবারেই মিলছে না, কারণ নেতানিয়াহু এখনও চান ইরানের পরমাণু কর্মসূচি যেন আর কখনো দাঁড়ানোর সুযোগ না পায়। তিনি চান তার উপর জোরালো বোমা বর্ষণ হোক। এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ IDF এমন একটা পরিস্থিতির জন্যও তৈরি হচ্ছে যেখানে আমেরিকা তাদের সঙ্গে থাকবে না, আর ইরানের বিরুদ্ধে তাদের একাই যেতে হবে। এখন এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝুন। কারণ ইরানকে নিয়ে আমেরিকা আর ইসরায়েলের ভাবনার মধ্যে ফারাকটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর ইসরায়েল চাইছে আমেরিকা আরও জড়িয়ে থাকুক, যাতে তাদের নিজেদের লক্ষ্যগুলো পূরণ হয়। একদিকে ট্রাম্প আলোচনা আর চাপের মধ্যে দিয়ে বিষয়টা শেষ করার দিকে এগোচ্ছেন বলে মনে হচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু সামরিক পদক্ষেপের রাস্তাটা খোলা রাখতে চাইছেন।
আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি হচ্ছে। কারণ ইসরায়েল যদি আমেরিকাকে ছাড়াই ইরানের উপরে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা শুধু ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়ে থাকবে না, আমেরিকার উপরেও আবার এই সংঘাতে ঢুকে পড়ার চাপ বাড়তে পারে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি? ট্রাম্পের সিদ্ধান্ত সত্ত্বেও নেতানিয়াহু কি ইরানের বিরুদ্ধে একা যাওয়ার ঝুঁকি নেবেন? সেই সাহসটা কি তিনি জোগাড় করতে পারবেন? কারণ আমেরিকাকে সঙ্গে নিয়েও তো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে বাঁচাতে পারেনি। তাহলে নেতানিয়াহু কি করবেন, বিশেষ করে একা? ঝুঁকিটা নেবেন, নাকি আমেরিকার সবুজ সংকেত না পেলে ইসরায়েল নিজের পা টেনে নেবে? সেটা আমরা সামনের দিনগুলোতে দেখব। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেরই মনে একটা খটকা তৈরি হতে পারে। কেউ কেউ হয়তো এই প্রতিবেদনটা দেখার পর বলবেন, একটু আগেই তো ভাই বললেন যে দুপক্ষই দ্রুত অস্ত্র বানাচ্ছে, আর এখন বলছেন আমেরিকা লড়তে চাইছে না। এই দুটো কি একসঙ্গে হয়? হ্যাঁ, হয়। যুদ্ধের সময় দুই ধরনের খবরই আসে। আর আমেরিকা ইরানের মধ্যে যদি ধরুন আজই যদি কোনো মীমাংসা হয়ে যায়, যুদ্ধ বন্ধও হয়ে যায়, তাহলেও দুই পক্ষের যে অস্ত্রভাণ্ডার খালি হয়েছে সেটা কি তারা ভরবে না? কাল কি হবে কেউ জানে না। আর আমেরিকার সবচেয়ে বড় জেনারেল ড্যান কেইন নিজেই ইঙ্গিত দিচ্ছেন যে তারা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। এই ইঙ্গিতের মানেটা কি সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন। আমার কাজ হলো আপনাদের কাছে যতটা তথ্য আসছে ততটা সময় মতো পৌঁছে দেওয়া, কোনো পক্ষের হয়ে কোনো বাড়িয়ে বলা কমিয়ে বলা নয়। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, নেতানিয়াহু সত্যি আমেরিকার সমর্থন ছাড়া একা ইরানে হামলার ঝুঁকিটা নেবেন, নাকি ট্রাম্পের সিদ্ধান্তের